দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সিএসআর অনুষ্ঠানমালার তৃতীয় পর্যায়ের দ্বিতীয় অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সিএসআর এর বিভিন্ন দিক নিয়ে কথা বলি, বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বলি। আজকেও আমরা সিএসআর এর একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবো। সিএসআর এর কথা বলতে গেলেই আমরা প্রায়শই বলে থাকি যে আমাদের সহায়ক পরিবেশের প্রয়োজন রয়েছে, সহায়ক পরিবেশ তৈরি করতে হবে বা এনাবলিং এনভায়রনমেন্টের কথা বলি। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মির্জা আজিজুল ইসলাম, সাবেক অর্থ উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার। তারপরে আছেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী, এবং সবশেষে আছেন আসিফ ইব্রাহিম, প্রেসিডেন্ট ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। যে আমরা যে সবসময় বলি যে আমাদের কর্পোরেট সেক্টরকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে সিএসআর কার্যক্রমের ক্ষেত্রে, এবং এই কথা বলতে গেলেই আমরা বলি যে সহায়ক পরিবেশের প্রয়োজন আছে, সহায়ক পরিবেশ নেই, বা এই সহায়ক পরিবেশ বলতে আসলে আমরা কি বুঝি? আপনি যদি স্যার একটু শুরু করেন। সহায়ক পরিবেশের আগে জি, সিএসআর কনসেপ্টটাও আমাদের কাছে একটু পরিষ্কার হওয়া দরকার। তো এই ব্যাপারে যে আমাদের মধ্যে একটা কনফিউশন তো আছে। আমরা ফিলান্থ্রপি, তারপরে চ্যারিটির সাথে আবার একটু সিএসআর কনফিউশন আছে। তো সেই জিনিসটা আমার মনে হয় আপনি দেখবেন কর্পোরেটগুলোর মধ্যে অনেকেই কিন্তু বেশ ভালোভাবে কিন্তু চ্যারিটি ফিলান্থ্রপিতে কাজ করছে, এবং সুতরাং এইটাকে আগে আমাদের এই জিনিসটা পরিষ্কার করতে হবে যে কনসেপচুয়ালি আসলে সিএসআর আর ডিফারেন্সটা একটু ক্লিয়ার করে তারপরে কর্পোরেটদেরকে আপনি ইনডিউস করার জন্য যে পরিবেশের কথা বলছেন, এটা তো সব দিক থেকে হতে হবে। এটা হচ্ছে প্রথমে কর্পোরেটদের নিজেদের তো অ্যাওয়ারনেস থাকতে হবে আসলে সিএসআর এর ওয়াই সিএসআর, জি, যে বাংলাদেশে পার্টিকুলারলি আমি বাংলাদেশের কনটেক্সটে বলবো, এটা তো গ্লোবাল ইস্যু এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ডেভেলপড ওয়ার্ল্ডে এটা তো একটা অ্যাকসেপ্টেবল ওয়ে অফ লাইফ, এটা তো ওখানে তো আলোচনার বিষয় না। এখানে কারা কতটুকু করছে এগুলো আলোচনার বিষয়, এবং এটার ইম্প্যাক্ট কী হচ্ছে ইকোনমিতে, ডেভেলপমেন্টে। কিন্তু আমাদের দেশে তো এটা তো একেবারে ইনএভিটেবল যে কর্পোরেটিভ রোল এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেখানে সরকারের রিসোর্স কনস্ট্রেন্ট অনেক বেশি। তো সেখানে আমাদের সেই রোলটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার। সেই জিনিসটা ক্লিয়ার করে আমাদেরকে কর্পোরেটদেরকে প্রথমে উদ্বুদ্ধ করতে হবে, এবং তাদের সাথে জড়িত এখানে যারা অন্য অন্য স্টেক হোল্ডার আছে, এখানে সরকার আছে, সিভিল সোসাইটির লোকজন আছে, গ্রাস রুটে যারা কাজ করবে, তাদেরকে এটা ইটস এ সিমিলটেনিয়াস জব। এটা কোনো ইন আইসোলেশন সরকার একা করবে না, কর্পোরেট একা করতে পারবে না। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে, এবং এগুলো যদি করার জন্য আবার সরকারের পলিসি মেকিং সাইডে এটা এনেবলিং এনভায়রনমেন্টের মধ্যে ইজ অলসো ভেরি কি প্লেয়ার সরকার কিন্তু এখানে। তো এই সরকারের করার মধ্যে আমরা সবসময় ট্যাক্সের কথা বলে থাকি, বা ট্যাক্সের বাইরে আসলে পলিসি মেকিংয়ে অনেক এটা বিস্তারিত বলার প্রয়োজন আছে। সুতরাং সেই জিনিসটা করার দরকার আছে। আর কর্পোরেটদের রোল তো অবশ্যই ইম্পর্টেন্ট। তারা যতক্ষণ না এগিয়ে আসবে ততক্ষণ আপনি এনেবলিং এনভায়রনমেন্ট করেও তো খুব একটা লাভ হবে না। এবং আমার মনে হয় সোশ্যাল রেসপন্সিবিলিটির সাথে কর্পোরেট গভর্নেন্স এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। কিন্তু ইফ ইউ হ্যাভ এ গুড কর্পোরেট গভর্নেন্স, এটা রিফ্লেকশন হবে কিন্তু সিএসআর। এটা হচ্ছে কোম্পানির মরাল সোশ্যাল রেসপন্সিবিলিটি। যেসব কর্পোরেট গভর্নেন্স, যেসব কোম্পানিতে ভালো কর্পোরেট গভর্নেন্স থাকে তাদের অটোমেটিক্যালি এই জিনিসটা তাদের জন্য ইজিলি আসার কথা আছে। অনলি থিং দ্যাট ইউ হ্যাভ টু, অ্যাজ ইউ সেড ভেরি কারেক্টলি, এনেবলিং এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা আর কি মূলত। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে যদি ওনার বক্তব্যের সূত্র ধরে বলি, উনি কর্পোরেট গভর্নেন্সের কথা বলেছেন, একটি অবশ্যম্ভাবী যেটি আমাদের এনশিওর করতে হবে। পলিসি গাইডলাইন্সের কথাও ইঙ্গিত করেছেন উনি, এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে সিএসআর এর সাথে রিলেটেড তাদেরকে সম্পৃক্ত করতে হবে। উনি আরেকটি বিষয় বলেছেন যে এটি সোশ্যাল অব্লিগেশন না, লিগ্যাল অব্লিগেশন না হলেও আমার মনে হয় ইঙ্গিত করেছেন সোশ্যাল অব্লিগেশন। এই সমস্ত প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা আনি, কী রকমের পরিবেশ থাকলে আমাদের কর্পোরেট সেক্টর আরও উৎসাহিত হতে পারে সিএসআর কার্যক্রমে? ধন্যবাদ আপনাকে। জনাব আমির খসরু সাহেব যে বক্তব্য রেখেছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত। তবে আমি যে বিষয়টার উপর গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে আমরা সামাজিক দায়িত্ববোধের কথা বলছি এবং কর্পোরেট ওয়ার্ল্ডের সামাজিক দায়িত্ববোধের কথা বলছি। এখন একটা কর্পোরেশন এটা তো একটা অ্যানোনিমাস এন্টিটি,
এটাকে কর্পোরেশন তো ধরা ছোঁয়া যায় না। তো একটা কর্পোরেশন যে দায়িত্ববোধ সেটা আসতে লাগবে কর্পোরেশনের যে স্টেক হোল্ডার তাদের মাধ্যমে, অর্থাৎ এখানে কর্পোরেশনের বোর্ড অফ ডাইরেক্টরস, বোর্ডের চেয়ারম্যান ও অন্যান্য মেম্বার, ম্যানেজমেন্টে যারা আছেন তারা, এমপ্লয়িজ এবং কিছুটা অন্যান্য যারা সম্পৃক্ত কর্পোরেশনের সাথে, ইনপুট সাপ্লায়ার হোক বা Even client বা service আউটপুট পারচেজার হোক বা সার্ভিস যারা নিচ্ছে তারা হোক। তো কাজেই এইটা সকলের যদি একটা সম্মিলিতভাবে দায়িত্ববোধ না থাকে, সামাজিক দায়িত্ববোধ না থাকে, তাহলে কোনো কর্পোরেশন মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ক্ষেত্রে খুব বেশি এগোনো যাবে না। এখন যে পরিবেশের কথা আমরা বলছি, আমি মনে করি যে পরিবেশের দিক থেকে আমাদের প্রথমত যে সামগ্রিকভাবে দেশের সামাজিক দায়িত্ববোধ কতটুকু আছে সেটার উপর কিছুটা নির্ভরশীল। তার কারণ হচ্ছে যে কর্পোরেশন, যে কর্পোরেট ওয়ার্ল্ড, এটা তো আমাদের সমগ্র সমাজের একটা অংশ। কাজেই দেশে যদি সার্বিকভাবে সামাজিক দায়িত্ববোধ না থাকে, তাহলে এটা বোধহয় আশা করাটা একটুখানি অবাস্তব যে কর্পোরেশন যারা ম্যানেজ করছে বা যারা পরিচালনা করছে তারা খুব একটা সামাজিক দায়িত্ব দেখাবে। কাজেই সেই দিক থেকে আমি মনে করি সেখানে যেন আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব যেটা বলেছেন যে আপনার এনজিওস হোক, সিভিল সোসাইটি হোক বা রাজনৈতিক নেতৃবৃন্দ হোক, সকলে মিলে মানে এই যে সামাজিক দায়িত্ববোধটা সর্বস্তরে এটা প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করতে লাগবে। আমি মনে করি পরিবেশের এটা একটা বড়। দ্বিতীয় হচ্ছে যে আপনার যে সরকার কী ধরনের সাপোর্ট দিতে পারে সেটা একটা বিষয় আছে। এটা আপনারা জানেন যে আমি সর্বপ্রথম আমার 2008-09 বাজেটে আপনার একটা ট্যাক্স রিবেট দিয়েছিলাম, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। তো সেখানে ওই কনসেপ্টের প্রশ্নটা যেটা আমির খসরু মাহমুদ সাহেব তুলেছেন, এই প্রশ্নটা রিলেভেন্ট। প্রশ্নটা হলো যে আপনার নর্মাল কর্পোরেট গভর্নেন্স, যেটা যে কর্পোরেট গভর্নেন্সের আমি মনে করি যে 3-4টা কর্নার স্টোন আছে। যেমন একটা হচ্ছে কমপ্লায়েন্স উইথ রুলস, রেগুলেশনস, লজ অফ দ্য কান্ট্রি। দ্বিতীয় হচ্ছে যে ফেয়ার ট্রিটমেন্ট অফ অল স্টক হোল্ডার্স, এমপ্লয়িজ এবং শেয়ার হোল্ডার্স ইনক্লুডিং মাইনরিটি শেয়ার হোল্ডার্স। তারপরে আপনার ইনপুট প্রোভাইডার্স ইত্যাদি। তারপরে একটা যে ফেয়ার ট্রিটমেন্ট অফ দ্য এমপ্লয়িজ, তাদের ধরুন প্রভিডেন্ট ফান্ড হোক বা একটা রিজনেবল ওয়েজ লেভেল হোক ইত্যাদি, এই বিষয়গুলো। তো এখন এইগুলোকে যে করছে সে একটা ভালো কর্পোরেট গভর্নেন্স করছে এবং তার ফলে সেই প্রতিষ্ঠানটির আমি মনে করি লাভবান হতে পারে। তার কারণ হচ্ছে যে একটা কোম্পানির যে মার্কেট, সেটা শুধু প্রোডাক্ট কোয়ালিটির উপরে নির্ভর করে না, এটা প্রোডাক্ট কোয়ালিটির সাথে তার রেপুটেশনটা কি বাজারে সেটার উপরে নির্ভর করে। কাজে সেটাকে ঠিক সিএসআর বলা আমার মধ্যে ঠিক হবে না। কাজে সেখানে আমি মনে করি যে সিএসআরের কিছুটা এক্সটার্নালিটি থাকতে লাগবে, যে অর্থাৎ ইট গিভস বেনিফিটস টু পিপুল হু আর নট ডাইরেক্টলি কানেক্টেড উইথ দি কর্পোরেট এন্টিটি। দ্বিতীয়ত সরকার একটা জিনিস করতে পারে যে এটা এনকারেজ করার জন্য যে একটা সম্মাননার মতো দিতে পারে, নন ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ক্ষেত্রে একটা পদক আপনার আনা যেতে পারে, যাদেরকে ধরুন স্টেট ফাংশনে আপনার ইনভাইট করা যেতে পারে। আমরা তো এখন ওই বৃহত্তম করদাতাদেরও একটা সম্মাননা দিচ্ছি, এই ধরনের কিছু একটা হতে পারে উদ্বুদ্ধ করবার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার জনাব আসিফ আপনার কাছে যদি জানতে চাই যে আমরা শুনলাম যে কর্পোরেট গভর্নেন্সের বাইরে যে যখন সিএসআর করবার কথা আমরা বলছি, আপনাদের ক্ষেত্রে আপনাদের অঙ্গ সংগঠন বা অন্যান্য প্রতিষ্ঠান সেক্টরগুলো সিএসআর নিয়ে কোনো স্পেসিফিক স্ট্র্যাটেজি আছে কিনা, নির্দিষ্ট কোনো ফিল্ড আছে কিনা বা লক্ষ্য লং টার্ম কোনো অবজেক্টিভ আছে কিনা, আগামী 10 বছরে আমরা এই কাজ করতে চাই? লং টার্ম ভিশনের ক্ষেত্রে আমরা যেটা ফোকাস করেছি ঢাকা চেম্বারের পার্সপেক্টিভ থেকে, এবং যার জন্য আমরা অলরেডি ঢাকা চেম্বার ফাউন্ডেশন নামে একটা সেপারেট এন্টিটি তৈরি করেছি, সেখানে আমরা মেইনলি ফোকাস করছি অন স্কিলস ডেভেলপমেন্ট। প্রথমে আমরা আইডেন্টিফাই করেছি যে বাংলাদেশে পার্টিকুলারলি স্কিলড নার্সেসের শর্টেজ আছে। সুতরাং আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি যাতে করে উই ক্যান সেট আপ আ নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট আন্ডার দি ব্যানার অফ ডিসিসিআই ফাউন্ডেশন,
কার্যক্রম শুরু হয়ে গেছে এবং এটা কার্যক্রম খুবই শিগগির শুরু হবে। Very good. এবং এই সেক্টরটাকে আমরা প্রথমে কাভারেজ করার পরও উই আর থিঙ্কিং দ্যাট উই উইল primarily focus on skills development in other areas as well. আপনারা নিশ্চয়ই শুনেছেন, ভেরি রিসেন্টলি উইভ হেল্ড এ কনফারেন্স কল বাংলাদেশ 2030 স্ট্র্যাটেজি ফর গ্রোথ। সেখানে নতুন নতুন গ্রোথ ড্রাইভার্স আমরা আইডেন্টিফাই করেছি। ওয়ান অফ দ্য গ্রোথ ড্রাইভার্স ওয়াজ ডেভেলপিং স্কিলস ইন আদার এরিয়াজ। ইউ আর ভেরি মাচ অ্যাওয়্যার দ্যাট রেমিটেন্সেস ফ্রম অ্যাব্রড ইজ এ হিউজ অ্যামাউন্ট, বাট এগুলো মেইনলি লো লেভেল লেবাররা কাজ করছে। আমাদের একটা স্টেজে যেখানে যেতে হবে সেখানে আমাদের উইড বি sending nurses abroad, we'd be আমাদের sending পার্শ্ববর্তী অনেক দেশই skilled welders এই কাজগুলো abroad. করছে, হ্যাঁ, জি। তারা যে কাজগুলো করছে এই এরিয়াটাকে ফোকাস করে আমরা এখন আপাতত এগোচ্ছি ঢাকা চেম্বার ফাউন্ডেশন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি এবার আপনার কাছে আসি, আপনি এর আগে বলেছেন যে সমন্বিত দায়িত্ববোধের কথা বলেছেন, সম্মাননা পদকের কথা বলেছেন। অন্য আর কোনো স্পেসিফিক যদি আপনি খুব সংক্ষেপে বলেন যে আর কি হতে পারে, কোন পদক্ষেপ নিলে আরও উদ্বুদ্ধ হতে পারে কর্পোরেট সেক্টর? এটা সরকারের পক্ষ থেকে খুব বেশি কিছু করার স্কোপ আছে বলে আমার কাছে মনে হয় না। যে সরকারের নেতৃস্থানীয় লোক যারা, তারা উদ্বুদ্ধকরণের চেষ্টা করতে পারে। সেখানে যে বলছি, যে জি। মন্ত্রী পর্যায়ে বা সচিব পর্যায়ে ইত্যাদি ঊর্ধ্বতন মহল থেকে তারা তো বিভিন্ন সময় তারা কর্পোরেট এন্টিটির সাথে কন্ট্যাক্টে আসে, তারা একটা উদ্বুদ্ধকরণের চেষ্টা করতে পারে। আর হচ্ছে যে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে সরকারের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান বা আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যে সমস্ত MBA প্রোগ্রাম আছে বা ইকোনমিক্সের যে সমস্ত প্রোগ্রাম আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেখানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির উপর একটা কোর্স করা যেতে পারে। কারণ এতে যেটা হবে যে আজকে যারা ছাত্র আছে ওখানে 2 দিন পরে তারা অনেকেই তো ওই কর্পোরেট ম্যানেজমেন্টের সাথে তারা জড়িত হবে, যে সেখান থেকে একটা আসতে পারে। এছাড়া আপনার যে কিছু কিছু আমাদের প্রফেশনাল অর্গানাইজেশনস আছে, যেমন ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ, ইনস্টিটিউট অফ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস, তারপরে ICAB ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আমি মনে করি যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির উপরে তারা ট্রেনিং করতে পারে, তারা শর্ট টার্ম কোর্স দিতে পারে এক্সিস্টিং এমপ্লয়ীদের, তাদের নিজেদের যে সমস্ত মেম্বার আছে তাদেরকে তারা উদ্বুদ্ধ করতে পারে। তো এইভাবে আমার মনে হয় আস্তে আস্তে এটা বিষয়টা এটা সামগ্রিকভাবে আমাদেরকে এগোতে লাগবে আর কি, এবং সমন্বিতভাবে। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার আলোচনার শুরুতে ইঙ্গিত করেছিলেন যে মূল সমস্যা সম্ভবত হচ্ছে আমাদের ধারণাগত বিভ্রান্তি আছে। বিভিন্ন মানুষ, বিভিন্ন কর্পোরেট সেক্টর আমরা ভিন্ন ভিন্নভাবে বুঝি কর্পোরেট CSR সম্পর্কে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে। কিন্তু গত কয়েক বছর এই বিষয়টি বেশ আলোচিত। এমনকি এই যে কার্যক্রম একটি MRDI যেটি গ্রহণ করেছে যে CSRকে জনপ্রিয় করা, বিশেষ করে কর্পোরেট সেক্টরের কাছে, তারই একটি অংশ হিসেবে আজকে আমরা এখানে আলোচনা করছি। এই সচেতনতা তৈরির ক্ষেত্রে বা বৃদ্ধির ক্ষেত্রে কর্পোরেট সেক্টর এবং গ্রাসরুট লেভেলে কিভাবে সমন্বয় হতে পারে বা কিভাবে আমরা সম্প্রসারিত করতে পারি, আপনি যেটিকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি বলেন বা সচেতনতা কর্মসূচি বলেন, আপনার কোনো পরামর্শ আছে কিনা? আসলে CSR বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে আমি বলবো যে আমাদের যে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির অংশ হিসাবে উই ক্যান টেক ইট এজ এ মুভমেন্ট। আমরা এটাকে মুভমেন্ট হিসেবে কিন্তু নিতে পারি, জি, কারণ আমাদের সরকারের যে রিসোর্স কনস্ট্রেন্ট আছে, আমাদের সম্পদের যে সীমাবদ্ধতা আছে, জি, আমাকে সেটাকে মাথায় রেখে এখানে এটাকে একটা মুভমেন্টের মধ্যে যদি আমরা করতে পারি। এবং আমার মনে হয় এখানে উনি যে কথাটা বলেছেন, সরকারের রোলটা আপনি ধরেন ওনারশিপের ব্যাপারটা এখানে আছে। বেসিক্যালি সরকার যখন ওন করে একটা জিনিস এবং এটার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমরা যেটাকে মুভমেন্ট হিসেবে নিতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এখন তো কিন্তু CSR কনসেপ্ট যেটা আলোচনা হচ্ছে বারবার, পুরো জিনিসটাই নিয়ে এত কনফিউশন করার কোনো দরকার নাই। ইভেন কমপ্লায়েন্সের ব্যাপারে আমরা যে বলি CSR স্ট্রিক্টলি যদি আমি এখন অল কমপ্লায়েন্সের কথা বলি, কর্পোরেট গভর্নেন্স না হলে CSR হবে না, তাহলে কিন্তু আমাদের মোরাল হাই গ্রাউন্ড কিন্তু ওখানে আমরা নাই। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। আমাদের যদি একেবারে ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মোরাল হাই গ্রাউন্ডে নিয়ে আমার CSR করতে হবে, আমি কিন্তু সেটার আবার পক্ষপাতী না। লেট পিপল, অ্যালাউ পিপল টু গো ফর CSR, বাট উনি যেটা ট্যাক্স বেনিফিট হয়তো এলিজিবল না হতে পারে তারা যে বেনিফিট, বাট তাদেরকে এনকারেজ করতে হবে CSR করুক। তাদের সব কমপ্লায়েন্স মানার পর তাকে CSR করতে হবে, এটা বোধহয় বিট টু মাচ। আর একটা যে হচ্ছে CSR এর এই যে কনসেপচুয়ালি এটাকে যেটা সমস্যা যে ক্লিয়ার করতে হবে, এবং এইটার যে এভিনিউজ অনেক বেশি আছে।
যে শুধুমাত্র আমরা একটা প্রজেক্ট করলাম আমি স্কিল ডেভেলপমেন্টের এটাতে না, এবং এইটার মেকানিজমটা কী হবে, মেথোডোলজিটা কীভাবে আমরা কাজ করতে পারি। যেমন সিএসআর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আউটসোর্স করা হয়, হ্যাবিটাট একটা যেমন এনজিও আছে যারা হাউজিংগুলো করে দিচ্ছে অন বিহাফ অফ মেনি কর্পোরেটস, বিগ কর্পোরেটস, কারণ কর্পোরেটসের তো এক্সপার্টিস নেই। তো দেয়ার আর এরিয়াস দ্যাট আমরা কিছু এক্সপার্টিস ডেভেলপ করতে হবে যারা যাদেরকে আউটসোর্স করে দিলে এফিসিয়েন্টলি কাজগুলো করতে পারবে। এবং এটা সবসময় যে টাকা পয়সা দিয়ে করতে পারে এমন কিছু নাই। কোম্পানিগুলো বলতে পারে আমাদের কোম্পানির এই স্ট্রেংথ আছে, আমার এই মানুষগুলো আছে, এই মানুষগুলো এই স্কিল আছে, দে উইল বি অ্যাভেলেবল ফর ইউ 7 days a year ফর ইউর জব। বুঝতে পারছেন না? আপনি ওই কোম্পানির লোকগুলোকে 7 দিনের জন্য তাকে আপনাকে দিয়ে দিল, অন্য কোম্পানির ক্যাপাসিটিও তৈরি হতে পারে এবং ওই লোকগুলোকে আপনি তাদের যেখানে প্রয়োজন আপনি কিন্তু ইউজ করতে পারেন। এবং এই কোম্পানির জন্য কিন্তু এটা একটা মরাল হাই গ্রাউন্ড ক্রিয়েট করতেছে যে তার ব্যবসার জন্য কাজ সারাক্ষণ না করে সে তার কিছু স্টাফকে 7 দিনের জন্য ডেডিকেট করে দিল ফর সিএসআর পারপাস। তো এই যে এভিনিউজগুলো আমাদেরকে ক্রিয়েট করতে হবে, শুধুমাত্র একেবারে স্পেসিফিক ওই যেভাবে আমরা করতেছি একবারে স্ট্রেট জ্যাকেটের মধ্যে না থেকে এটাকে আর একটু ওপেন করতে হবে, এবং এটার তাইলে পাবলিক সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি হয়, এটা মরাল অ্যাকসেপ্টেবিলিটি বেশি হয়, তখন কিন্তু জিনিসটা টেক অফ করে। মানুষ মনে করে যে এখানে তো অনেক কাজ করার আছে, এবং এটার দ্বারা দেশ অনেক বেনিফিটেড হচ্ছে, সমাজ বেনিফিটেড হচ্ছে, এবং ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিতে তখন এটা কিন্তু আরো অনেক স্ট্রংলি আসবে আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি যে কয়েকটি বিষয় বলেছেন, আমি এই প্রসঙ্গে আপনার কাছে যদি আসি, একটি হচ্ছে দিস ইজ ডেফিনেটলি এ প্রফেশনাল ফিল্ড, এটিকে গুরুত্বের সঙ্গেই নিতে হবে আমাদের, এবং উনি ইঙ্গিত করেছেন যে আমাদের প্রফেশনালস এই ফিল্ডে অভাব আছে, এই জন্য আউটসোর্সিংয়ের একটি পরামর্শ দিয়েছেন। কিন্তু আপনি ডিসিসিআই বা অন্য কর্পোরেট সেক্টর এন্টিটির ভিতরে যখন আমরা প্রফেশনালদেরকে হায়ার করছি, আমরা কি সিএসআর এর ব্যাকগ্রাউন্ড আছে কিনা, বা তাদেরকে ট্রেন আপ করছি কিনা, বা অন দি জব ট্রেনিং দিচ্ছি কিনা, সো ইন লং টার্ম একটা ভিশন সামনে রেখে যে যাতে করে আমরা আমাদের কর্পোরেট সেক্টর থেকে এই সিএসআর কার্যক্রম নিতে পারি এবং কার্যকর সিএসআর নিতে পারি, এক্ষেত্রে আপনার কোনো পরামর্শ বা অবস্থাটি কি আছে যদি বলেন। ডিসিসিআইতে আমাদের অবস্থান যেটা আছে, জিনিসটার গুরুত্ব অনুধাবন করে আমরা ঢাকা চেম্বারে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি আছে যেটাকে আমরা বলি সিএসআর স্ট্যান্ডিং কমিটি, সেটার মাধ্যমে এবং উইথ ডোনার্স, ফর এক্সাম্পল জিটিজেড এর সঙ্গে আমাদের একটা লং টার্ম অ্যারেঞ্জমেন্ট আছে রিগার্ডিং সিএসআর, ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অফ সিএসআর, অ্যান্ড আপনি যে কথাটা বললেন শর্টেজ অফ স্কিলড রিসোর্সেস ফর doing these CSR activities or monitoring these CSR activities or coming up with articles on this or এই ম্যাটেরিয়ালগুলো তৈরি করার জন্য, সেই ধরনের রিসোর্স তৈরি করার জন্য আমরা লং টার্ম তাদের সঙ্গে একটা প্রোগ্রামে যাচ্ছি। সুতরাং এই অ্যাক্টিভিটিসগুলো আমরা চালিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমার আরেকটা সাজেশন যেটা থাকবে, উই ক্যান টেক সাম এক্সাম্পলস অফ আওয়ার নেইবারিং কান্ট্রিজ। থাইল্যান্ডে কিন্তু এসিটি, স্টক এক্সচেঞ্জ অফ থাইল্যান্ড, they have introduced an award of recognizing the companies, publicly listed companies. They are calling it, these are the companies who has really made a difference in terms of their CSR activities, এবং তাদেরকে recognize করা হচ্ছে। স্টেট লেভেল থেকে 2007 সালে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার বাদাওই, he from his initiative set up a Prime Minister CSR award, যেটা obviously encourages a lot of the corporate entities to come in and go into these kind of activities, যে পরামর্শ ওনার কাছ থেকে হ্যাঁ, যে sort of an incentive হিসেবে এটা কাজ করতে পারে। সুতরাং সরকারের তরফ থেকেও কিছু করণীয় আছে। recognition works very well with corporate entities. You know, if you recognize them for the CSR events that they're doing, for that they're making a difference to the society, এবং not only just their employees, but আমরা যে ইনক্লুসিভ গ্রোথের কথা বলছি, টেকিং ইন অল দ্য স্টেক হোল্ডার্স, তাদেরকে নিয়ে যে কাজ করার মেন্টালিটিটা, এটা আরও দে উইল বি ফিলিং মোর এনকারেজ, এটা তাদেরকে আরও উদ্বুদ্ধ করবে এইসব কাজ করার। There is also talk about CSR credit nowadays, just like carbon credit, যে এটাও কিন্তু ইটস নট এ ব্যাড আইডিয়া, যে মানুষ তখন এটা একটা ইনসেন্টিভ। জি জি, এবং এই ক্রেডিটটা ট্রান্সফারও করা যেতে পারে। জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটি বিষয়ে দেখেছি যে আমরা ইতিমধ্যে আমরা এই সিএসআর যেহেতু বেশ আলোচিত বিষয় গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে, এর ধারণাগত দিকে কিছুটা বিভ্রান্তি দূর হয়েছে ইতিমধ্যে। যখন ব্যবস্থাপনার বিষয় আসছে যে সিএসআর কার্যক্রম কিভাবে ম্যানেজড হবে,
কারা ম্যানেজ করবে, স্বচ্ছতা ব্যাপারটি কীভাবে এনশিওর হবে, সেক্ষেত্রে যেমন একটি প্রফেশনাল আউটসোর্সিংয়ের ব্যবস্থার কথা উনি পরামর্শ করে দিয়েছেন, খুব ভালো। এরকম প্রফেশনালস স্কিল ডেভেলপমেন্ট ইন দি ফিল্ড অফ সিএসআর আমরা কি করতে পারি যাতে করে এই সিএসআর কার্যক্রমটি প্রফেশনাল লোক যেন হ্যান্ডেল করছে বা ম্যানেজ করছে? আচ্ছা, এখানে আমি প্রথমে বলতে চাই যে এই যে ধারণাগত যে কনফিউশন, জি, সেটাকে আমি খুব একটা বড় অন্তরায় মনে করি না। তার কারণ হচ্ছে সিএসআরের ফিল্ডটা আমাদের অনেক ব্যাপক, যেহেতু আপনার এই কনোটেশনটা অনেক ব্যাপক, সুতরাং স্পেসিফিক ফিল্ডে কিভাবে এক্সপার্টিস ডেভেলপ করানো যাবে এটা নিয়ে কোনো গ্র্যান্ড কোনো প্রকল্প তৈরি করাটা আমার মনে হয় খুব একটা সহজ না, এবং প্রয়োজনীয়তা আছে কিনা সেটাও মনে হয় কিছুটা প্রশ্ন। আমাদের দৃষ্টিভঙ্গির ভিতরে একটি পরিবর্তন আমাদের যেটা লাগবে মূলত সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অর্থাৎ যে বাইরে তো অনেক প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে কাজ করে থাকে, কাজেই তারা হয়তো এখন সেটা এখন মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন হতে পারে বা অন্য চ্যারিটেবল অর্গানাইজেশন হতে পারে, যাই যেমন সেভ দ্য চিলড্রেন বলেন, কি বলে কেয়ার বলেন ইত্যাদি। তো এখন যাদের এই ধরনের এক্সপার্টিজ আছে তাদেরকে ব্যবহার করার মানসিকতাটা আমাদের থাকতে হবে, সেটাই হচ্ছে মূল কথা। যে আমরা যে এই কাজটা করব, এই যে ফিল্ডটা আমি চুজ করলাম, যদি আমার নিজস্ব এক্সপার্টিজ থাকে ঠিক আছে, আমি নিজে অগ্রসর হলাম, আর যদি আমার নিজস্ব এক্সপার্টিজ না থাকে, যার এক্সপার্টিজ আছে তাদেরকে আমরা ব্যবহার করব। আচ্ছা, ধন্যবাদ। আমরা বেশ আশার কথা শুনলাম যে আমরা অনেক এগিয়েছি গত কয়েক বছরে সিএসআর এর কার্যক্রম নিয়ে। ডিসিসিআই এর কিছু কার্যক্রম আছে, সরকারের দিক থেকেও কিছু ভালো পরামর্শ এবং পলিসি গাইডলাইন আমরা পেয়েছি। শেষ প্রসঙ্গ, যদিও আমাদের সময় একেবারেই হাতে নেই, আমরা সামাজিক আন্দোলনের কথা বলছি। এই সামাজিক আন্দোলন তৈরি করতে হলে মেন অ্যাক্টর ভূমিকা কারা রাখতে পারে? এটা তো আমি স্পেসিফিক কাউকে বলার প্রয়োজন নাই, এটাতে কিন্তু আমি তো যে স্টেক হোল্ডার তো সবাই এখানে, এটা আমাদের সকলের দেশ। আপনি সেটা কর্পোরেট বলতে পারেন, সরকারের পলিসি মেকাররা বলতে পারেন, গ্রাসরুট যারা কাজ করবে তারা আছে, সিভিল সোসাইটিজ আছে, বিজনেস কমিউনিটিজ আছে, আই মিন ইট ইজ ওপেন। এটা কিন্তু আসলে ওইভাবে সবাইকে নিয়ে আপনার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির পার্ট হলে ইটস দ্য হোল নেশন। তা আপনি যখন যাকে যেখানে প্রয়োজন সেভাবে ইনভলভ করা। এই আন্দোলন হিসেবে এটাকে যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা বড় ভূমিকা পালন করতে লাগবে, কেননা যেহেতু এটা আমরা একটা দূরদর্শী একটা কার্যক্রম হিসেবে দেখছি, সুতরাং আগামী দিনের প্রজন্ম যারা আজকের বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, তাদের মধ্যে যদি এই মূল্যবোধটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে হয়তো ধরেন 5 বছর পরে বা 10 বছর পরে আমরা অনেক বেশি এক্ষেত্রে অগ্রগতি সাধন করতে পারবো। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিওতে উপস্থিত থেকে আমাদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। শুধু দর্শক, আমরা আজকে সিএসআর এর যে এনাবলিং এনভায়রনমেন্টের কথা বলেছি, সহায়ক পরিবেশ তৈরি করবার কথা বলেছি, বিভিন্ন প্রেক্ষাপট পেয়েছি আমরা বক্তাদের বক্তব্য থেকে। মূল একটি বিষয় এসছে যে উদ্বুদ্ধকরণ কর্মসূচির প্রয়োজন আছে এখনও, যেহেতু আমাদের কর্পোরেট সেক্টরের ধারণা নিয়ে এখনও বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তি ছাড়াও এর ব্যবস্থাপনা কী হতে পারে এ নিয়েও আমাদের কোনো স্বচ্ছ ধারণা নেই। মূল আরেকটি বিষয় তারা বলেছেন যে সামাজিক আন্দোলন তৈরি করতে হবে, সবাইকে একটি সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে আমাদের যে উন্নয়নের লক্ষ্যমাত্রা, তার সঙ্গে আমাদের যে কর্পোরেট সেক্টরের যে লক্ষ্যমাত্রা, সেটিকে সম্পৃক্ত করতে হবে, করে আমরা একটি ভালো জায়গায় পৌঁছতে পারি। শুধু দর্শক, আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো অভিমত আমাদের লিখে জানাতে পারেন, আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল করবার ঠিকানা csr@mrdibd.org। অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।